প্রিয় দর্শক, আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো গলগণ্ড রোগ এবং তার সার্জিক্যাল চিকিৎসা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল আলম। তিনি অধ্যাপক এবং প্রাক্তন বিভাগীয় প্রধান, নাক কান গলারোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। প্রথমে আমি জানতে চাই যে গলগণ্ড রোগটা কি? গলগণ্ড রোগ হলো এটা থাইরয়েড গ্ল্যান্ড। এটা হলো গলার সামনে ট্রাকিয়া আছে, ট্রাকিয়ার দুই পাশে প্রজাপতির মতো এর অবস্থান। এই গ্ল্যান্ডটা যখন গলার সামনে ফুলে যায় এবং খাবারের সময়, ঢোক গেলার সময় ওঠানামা করে, তখনই মনে করি যে এটা গলগণ্ড রোগ। মানে একটা স্ফীত অংশ থাকে, হ্যাঁ, যেটাকে আমরা তো এটা আসলে আপনার কি থাইরয়েড হরমোনের কারণে হয়? এটা বিভিন্ন কারণে হয়। প্রধানত আমাদের দেশে যেটা হয় যে আয়োডিনের অভাবে বেশি হয় থাইরয়েড রোগ। আবার যদি থাইরয়েড হরমোন অনেক কমে যায় বা অনেক বেড়ে যায়, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। যখন থাইরয়েড হরমোন বেশি বা কমের কারণেও হয়, জিনগত কারণে হয়, ফ্যামিলিয়াল কারণে হয়, আবার অটো ইমিউন ডিজিজ, তাতে করেও যে এই গলগণ্ড রোগ দেখা যেতে পারে। আসলে স্যার, এই গলগণ্ড রোগ মানে অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখা যায়, উত্তরাঞ্চলে একটু বেশি দেখা যায়। তো এই গলগণ্ড রোগ প্রিভেন্ট করার কোনো উপায় আছে কিনা? গলগণ্ড রোগের আমরা সবসময় বলে থাকি, বিশেষ করে রংপুর এলাকাগুলোতে বেশি, একটু উত্তর অঞ্চলে বেশি। আবার যারা সামুদ্রিক মাছ খায় সমুদ্রের দিকে, এই গলগণ্ড রোগের প্রভাবটা কম, যেহেতু তারা সামুদ্রিক মাছ খাচ্ছে, পাচ্ছে। আর যারা গলগণ্ড রোগে করছে বা ওই এলাকার লোকজন বা সর্বজন, বাংলাদেশের সবাইকে আমরা বলে থাকি যে সামুদ্রিক মাছ খাওয়া বা আয়োডিনযুক্ত লবণ, এবং লবণটা নিজেরা পরীক্ষা করে নেওয়া যাতে আয়োডিন লবণ রিয়ালি সুন্দরভাবে দেওয়া আছে কিনা, এটা খেলে অনেকটা প্রিভেনশন হয়। এরপরেও মাঝে মাঝে তাদেরকে উচিত যে থাইরয়েড হরমোন টেস্ট করা, বা গলা একটু ফুলে গেলেই ডাক্তারের পরামর্শ নেওয়া। গলার পাশে যেটা বললেন যে অনেক ফুলে যাচ্ছে, গলগণ্ড রোগ যেটা আমরা বলি গয়টার বলে থাকি অনেক সময়, তো সেটা আসলে কোনো চিকিৎসা আছে কিনা? কারণ আমরা দেখেছি যে অনেক রুগী, অনেক সিনিয়র রুগী, তাদের গলায় কিন্তু এটা আছে, কোনো চিকিৎসা নিচ্ছে না। আদৌ এটা চিকিৎসার প্রয়োজন আছে কিনা? না, অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। তবে যেগুলো অনেক বড় হয়ে যায়, আয়োডিনের অভাবে হয়, এগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়, এটা কিছুটা নিরাপদ ভ্যারাইটি। কিন্তু যেগুলো ছোট নোডিউল, হাত দিয়ে ঠিকমতো বোঝাও যাচ্ছে না, এগুলো পরীক্ষা করলে দেখা যাচ্ছে যে এগুলো বেশিরভাগই বড় নোডিউলগুলো, বড় স্ফীত চেয়ে ছোটোগুলো বেশি ডেঞ্জারাস অর্থাৎ হলো এগুলোতে দেখা গেল যে নোডুলার গয়টার বলি আমরা, এই নোডুলার গয়টারই কিন্তু ক্যান্সারের দিকে চলে যায়, ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যায়। সুতরাং আমাদের ছোটোগুলো বেশি আমাদের কেয়ারফুলি এবং দ্রুততার সাথে বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিতে। তাহলে স্যার, আমরা যদি ক্যান্সারের বলছেন যে অনেক সময় এটা ছোট ছোট নোডুলগুলো ক্যান্সারের দিকে টার্ন নেয় বা ক্যান্সার হয়, আমরা জানি এটা যে অনেক সময় থাইরয়েড ক্যান্সার অনেক সময় পাওয়া যায়। তো এটা ছাড়া আসলে যদি এরকম একটা স্ফীত অংশ থাকে, ছোটই থাকে, এটা প্রাথমিকভাবে মানে আর্লি ডায়াগনোসিস করার উপায়গুলো কি? আমরা আর্লিভাবে যেটা করি সেটা হলো যে এটা ডাক্তারের কাছে আসলেই আমরা পরীক্ষা নিরীক্ষা করি, আসলে তারা সেই স্ফীত অংশটা ঢোক গেলার সাথে সাথে, সোয়ালিংয়ের সাথে সাথে ওঠানামা করছে কিনা, সাইড টু সাইড মুভ করছে কিনা, বা উপরে নিচে মুভ করছে কিনা, নিচে কতটুকু চলে গেছে, এটা দ্বারা কিছুটা ফিজিক্যাল এক্সামিনেশনে বুঝতে পারি। এরপরে আমরা যেটা করি তার হরমোন টেস্ট, হরমোন প্রধানত T3 T4 থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা লেভেল করলে আমরা এটা বুঝতে পারি। এরপরে আমরা আলট্রাসোনোগ্রাম অব দি নেক, গলার আলট্রাসোনো করলেও আমরা একটা সাইজ, শেপ সব কিছু আমরা বুঝতে পারি। ফাইনালি যদি আমাদের মনে হয় যে এটার থাইরয়েড বা অন্য কোনো কিছু ক্যান্সারের দিকে যেতে পারে, তখন এফএনএসি করি, ফাইন লিড অ্যাসপিরেশন সাইটোলজি করে আমরা একটা অনুমান করতে পারি যে হ্যাঁ, এটা ক্যান্সার দিকে যাচ্ছে কি না। তারপরে তো আমরা ট্রিটমেন্টে চলে যাব। এক্ষেত্রে যদি আপনার ক্যান্সার হয়ে থাকে, তার চিকিৎসা প্রোটোকলটা কী হওয়া উচিত? হ্যাঁ, ক্যান্সারের প্রোটোকলটা আসলে জানা উচিত। থাইরয়েড মানে যে সার্জারি ফুলে গেল, ফুলেটাও আমরা একটু জানা দরকার। অনেকে যে মহিলা বা আছে তাদেরকে ফুলে গেছে, থাইরয়েড ক্যান্সার না, তারাও কিন্তু অপারেশনের দিকে বা সার্জারির দিকে যেতে পারে। এটা একটা কসমেটিক পারপাস, দেখতে খারাপ লাগছে। অনেকের আবার বড়, যেটা গলাতে চাপ দিচ্ছে, শ্বাসকষ্ট হইতেছে এবং তার খাওয়ার সময় তার সমস্যা, প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। এটা ক্যান্সার না, তবুও এটা ফেলে দেওয়া উচিত। একটা বিশাল বোঝা বা একটা বড় হয়ে যাচ্ছে, দেখতেও খারাপ, কসমেটিক পারপাস, এবং তার অন্যান্য যেমন খাওয়া দাওয়ার অসুবিধা, কথা বলার অসুবিধা, শ্বাসকষ্ট, তখনও করা উচিত। আর বেশি বড় না, কিন্তু ছোটো নোডুলার গয়টার বা সিস্টিক গয়টার, এগুলো ক্যান্সারে হওয়ার প্রবণতা অনেক বেশি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা প্রোটোকল হলো যে এটা যদি আমরা এফএনএসিতে আমরা পেয়ে যাই যে ক্যান্সার ডিটেক্টেড, তখন আমরা এটার
চিকিৎসা যেটা দিয়ে থাকি, যেটা মানে একটা নিরাপদ ভ্যারাইটি, সেফটি ভ্যারাইটি, আর একটা ডেঞ্জারাস ভ্যারাইটি। বয়স কম কিন্তু দেখা গেল তার বিয়ে শাদী এখনও হয় নাই, সেক্ষেত্রে আমাদের চিন্তা করি যে তার দুটা লোব, আমরা জানি যে থাইরয়েডের দুদিকে দুটা লোব আছে, প্রজাপতির মতো দুটা লোব, এই লোভের একটা ফেলা যায় কিনা, কারণ তারা আবার সঙ্গে সঙ্গে কিছুদিন পরে আমরা বলি যে তাড়াতাড়ি বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে, তখন যদি আমরা এই ক্ষেত্রে কিন্তু অনেক ফলো আপ থাকতে হয় যে একটা ফেলে দেওয়ার পরে, এবং বাচ্চা কাচ্চা নিয়ে ফেললে বা কমপ্লিট ফ্যামিলি কমপ্লিট করলে তখন আবার সেকেন্ড লোব ফেলার চিন্তা করি। এইটা একটা প্রোটোকল। আর একটা প্রোটোকল হলো যে না, যেহেতু একটা ক্যান্সারের দিকে চলে গেছে, একদিকে আমরা এফএনএসি বা কোর বায়োপসি করে পেয়ে গেছি যে এটা ক্যান্সার, প্যাপিলারি কার্সিনোমা বা ফলিকুলার কার্সিনোমা। প্যাপিলারি কার্সিনোমাতে আমরা হয়তো একটা ফেলে দিয়ে ওয়েট করতে পারি, কিন্তু ফলিকুলার কার্সিনোমাতে আমরা সাধারণত টোটাল থাইরয়েডেক্টমি করি। এবং এখন প্রোটোকল হচ্ছে যে প্যাপিলারি বা ফলিকুলার যেটাই হোক না কেন, টোটাল থাইরয়েড দুদিকে থাইরয়েড ফেলে দেওয়া হচ্ছে সবচেয়ে নিরাপদ। এরপরেও আমরা করি যে থাইরয়েড স্ক্যান করে দেখি কোনো অংশ সারা পড়েছে কিনা বা আশেপাশে কোনো লিম্ফ নোড ইনভলভ হয়েছে কিনা। সেক্ষেত্রে তখন লিম্ফ নোডে ক্লিয়ারেন্স করতে হয়, আর যদি ফ্রি থাকে থাইরয়েড স্ক্যান করার পরে রেডিও অ্যান্টিন অ্যাবলেশন দিই। আর এর পাশাপাশি যেটা করি আমরা, যে এই যে থাইরয়েড একটা দরকার ছিল বডিতে, আমাদের থাইরয়েড হরমোনের প্রয়োজন, এই জন্য বাইরে থেকে আমরা তার থাইরক্সিন হরমোন কন্টিনিউ করি লাইফ লং। নিশ্চয়ই যে থাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে সেটা তো আমাদের বডির একটা উপকারের জন্য আছে, আল্লাহ প্রদত্ত, নিশ্চয়ই একটা বডি ফাংশনিং করছে পুরোপুরি। আপনি বলছেন যে কমপ্লিট থাইরয়েডেক্টমি, মানে আমরা থাইরয়েডটা ফেলে দেব, তো সেক্ষেত্রে আমাদের শারীরিকভাবে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমরা এটা ফেলছি নির্দিষ্ট একটা কারণে, যে ক্যান্সার হয়ে গেছে বা একটা টক্সিক নোডুলার গোয়েটার হয়ে গেছে, এখান থেকে আরও বেশি থাইরয়েড হরমোন আসতেছে, টক্সিসিটির দিকে যাইতেছে, তখন আমরা কিন্তু এই ক্যান্সার এবং টক্সিক গোয়েটারের ক্ষেত্রে আমরা হরমোন লেভেল নর্মাল নিয়ে এসে দুই সাইড বা টোটাল থাইরয়েড আমরা করে ফেলি। কারণটা হলো একটা বিপদ থেকে রক্ষা করা, কিন্তু ক্যান্সার ছড়িয়ে যেতে পারে, আমরা এখানে আটকে দিলাম, ডিস্টেন্স মেটাস্টাসিস হয়ে যেতে পারে, বনি মেটাস্টাসিস, লাং মেটাস্টাসিস। তো এই প্রথম অবস্থায় যদি আমরা করে ফেলা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সাকসেস রেট অনেক বেশি, এবং মানে সেকেন্ড টাইম মেটাস্টাসিস বা রিকারেন্স রেট মানে একেবারেই কম। আর যদি স্টেজ 3-4 চলে যায়, মেটাস্টাসিস হয়ে যায়, তখন কিন্তু আমরা আর এটা ভালো মানে প্রগনোসিস ভালো মানে যদি ছড়িয়ে যায় সেটা। স্যার, এখানে একটা প্রশ্ন চলে আসে, যেমন আপনি থাইরয়েডটা টোটাল ফেলে দিয়েছেন, আপনি বলেছেন যে থাইরক্সিন হরমোন বাড়ি থেকে সাপ্লাই রিপ্লেস করতে হবে, কিন্তু এই কাউন্সিলিংটা এই রুগীদের খুব ইম্পর্টেন্ট, কারণ রুগীটা যতদিন বেঁচে থাকবে ততদিন তার থাইরয়েড লেভেলটা এমন হতে পারে যে আপনি তাকে থাইরক্সিন দিয়েছেন, সে খাচ্ছে ওষুধটা, ছিল হাইপোথাইরয়েড কিন্তু টার্ন নিল হাইপার থাইরয়েডে। এইটা তাহলে কি, মানে আপনার থাইরয়েড অপারেশন করে তাকে কি পরামর্শ দেবেন, কদিন পর পর সে পরীক্ষা করা উচিত, এবং ডোজটা কি একই মাত্রায় থাকবে না ডোজটা রিঅ্যাডজাস্ট হবে? রিয়ালি এটা থাইরয়েড অপারেশনের পরেই প্রথম আমরা একটু দেরি করি, যে কোনো থাইরক্স আমরা দিই না বা হরমোন আমরা সাপ্লিমেন্ট দিই না। আমরা যখন রেডিও অ্যাবলেশন হয়ে যায়, তখন তার থাইরয়েড ইয়েটা অনেক হাইপো থাকে, এই জন্য রেডিও আয়োডিন অ্যাবলেশন নিলে তাড়াতাড়ি থাইরয়েড টিস্যুগুলো তার এটা আপটেক তাড়াতাড়ি হয়, এবং থাইরয়েড টিস্যু বডিতে যদি কোথাও থেকে থাকে সবগুলো যেন বডি থেকে নিশ্চিহ্ন হয়ে যায় বা রিমোট হয়ে যায়। এর পরবর্তীতে আমরা তার থাইরয়েড হরমোন আস্তে আস্তে বাড়াই দিই, এবং মাঝে মাঝে তাকে পরীক্ষা করতে বলি, 1 মাস 3 মাস পর পর থাইরয়েড হরমোন টেস্ট করতে বলি আমরা। তাতে করে আমাদের লেভেলটা কম বেশি করে একটা ডোজে গিয়ে দেখা গেল যে মোটামুটি 1টা বা 2টা ট্যাবলেট খেলে তার একটা অ্যাডজাস্টমেন্ট চলে যাচ্ছে লাইফের। তারপরেও মাঝে মাঝে তার পরীক্ষা করা, মানে লাইফ লং, হয়তো বছর একবার বা 6 মাস পর সে পরীক্ষা করবে। আমরা দেখেছি যারা থাইরয়েড সার্জারি করেছে প্রত্যেকেরই কিন্তু এই রেডিও অ্যাবলেশনটা প্রয়োজন হয়, এবং এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল না, নির্ধারিত কিছু জায়গা ছাড়া এই রেডিও অ্যাবলেশনটা পাওয়া যায় না। এটা যদি একটু বলতেন। হ্যাঁ, নিউক্লিয়ার মেডিসিনে বাংলাদেশে এখন পারমাণবিক শক্তি যে চিকিৎসা কেন্দ্র, এগুলোতে যেমন মানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, বড় বড় মেডিকেল কলেজ, রাজশাহী, বিভিন্ন মেডিকেল কলেজেই এই নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট আছে, তারা এই থাইরয়েড স্ক্যান করে, তারা এই রেডিও অ্যাবলেশনটা দিয়ে থাকে, এবং তারপরে আমরা মানে আমাদের কাছে নাক কান গলা বিশেষজ্ঞর কাছে তারা ফলো আপে থাকে। আর যদি বেনাইন থাইরয়েড হয়ে থাকে, আপনি বলছিলেন যে তার যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি করে, যদি ধরেন কোনো ধরনের কসমেটিক পারপাস, তাদের ক্ষেত্রে কি এই থেরাপি প্রয়োজন হয় কিনা, বা তাদের আপনার অপারেশনের পরে কিভাবে ফলো আপ করেন? এটাতে আমাদের রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হয় না, কারণ তার বেনাইন ভ্যারাইটি, তার এটা কসমেটিক পারপাসে করা হয়। কখনো কখনো একটা ছোটো একটা সম্ভাবনা থাকে এফএনএসি বা কোর বায়োপসি করে কোনো ম্যালিগন্যান্সি পাওয়া যায়নি, জাস্ট নোডুলার গয়টার পাওয়া গিয়েছে,
নোডুলার গোইটারও দেখা গেছে 3 to 15%, 3 to 20% ক্যান্সারের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তখন আমরা কিন্তু শুধু একটা লোব ফেলাই দিই, রাইট লোব হলে রাইট, লেফট লোব হলে লেফট ফেলাই দিই। এই ক্ষেত্রে আরেকটা লোব থেকে যাচ্ছে, সেখান থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয় এবং এই ক্ষেত্রে কোনো ডেফিসিয়েন্সি হয় না। আমরা তখন তাকে ফলো আপে রাখি, কিন্তু বাট তার থাইরক্সিন বা থাইরয়েড হরমোন এটা লাইফ লং খেতে হয় না। তবে এখানে মজার ব্যাপার, যখন আমরা বেনাইন কেসে থাকি, আরও আধুনিক কিছু চিকিৎসা সার্জারি চলে এসেছে। মানে সেই পদ্ধতিগুলো কি? এখন একটা মহিলা, অবিবাহিত মহিলা বা একজন ইয়াং ছেলে, তার ছোট নোডিউল হলো 2 to 5 সেন্টিমিটার তার মিলিমিটার তার এই ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপিক থাইরয়েড সার্জারি করে থাকি। এটা আস্তে আস্তে প্রোগ্রেস লাভ করেছে। যেমন প্রথম দিকে আমরা বগলের ভিতর দিয়ে ইনসিশন দিয়ে এন্ডোস্কোপ দিয়ে দুই বগলের এক জেলা থেকে ঘুরিয়ে আমরা বের করে নিয়ে আসতাম। আরেকটু উন্নতি হওয়ার পরে কানের পিছনে ইনসিশন দিয়ে এন্ডোস্কোপ দিয়ে আমরা বের করে নিয়ে চলে আসতাম। সবচেয়ে রিসেন্ট যে পদ্ধতি, সেটা আমরা লাবিয়াল ইনসিশন দিয়ে, অর্থাৎ যে আমরা চিবুক বা চিনের উপর দিয়ে আমরা স্ট্রেট পজিশনে করে আমরা মুখের ভিতর দিয়ে বা দাঁতের সামনে দিয়ে আমরা ইজিলি আমরা বের করে নিয়ে চলে আসতে পারি। যেমন পেট না কেটে একটু ছিদ্র করে, ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা এন্ডোস্কোপিক সার্জারি বলি এই ক্ষেত্রে নিচের লিপের পিছনে আমরা ইনসেশন দিয়ে, দাঁতের সামনে লিপের পিছনে ইনসেশন দিয়ে বডি একদম চিন পজিশনে চলে গেলে তখন স্ট্রেট হয় এবং দেখে আর এন্ডোস্কোপে অনেক বড় করে দেখা যায় আর্টারি, ভেন, নার্ভ বা প্যারাথাইরয়েডগুলো সুন্দরভাবে করে নিয়ে আমরা বের করে নিয়ে চলে আসতে পারি। এতে বাইরে কোনো কসমেটিক বাইরে কোনো স্কার থাকলো না। এবার এটা খুবই গ্রহণযোগ্য এবং সারা বিশ্বে এটা দিন দিন পপুলার হয়ে যাচ্ছে। বাংলাদেশেও এই সার্জারি শুরু হয়েছে। না, যেটা এটার নামই হচ্ছে যে কসমেটিক সার্জারি, মানে আমরা কোনো দাগ দেখা গেলে তো আসলে সার্জারি মিনিমালি ইনভেসিভ, মিনিমালি ইনভেসিভ, তো সেক্ষেত্রে তো আসলে কোনো স্কার থাকে না। স্যার, একটি প্রশ্ন চলে আসে, যারা এরকম গয়টার রোগে ভুগছেন, হ্যাঁ, তারা জানেন না তার এটা ক্যান্সার না বেনাইন। সে যদি চিকিৎসা না করে তাহলে কি হতে পারে, কমপ্লিকেশন কি হতে পারে? আচ্ছা, চিকিৎসা না করলে যেটা হয় যে বেনাইনটা দীর্ঘদিন থাকার পরে এটা আস্তে আস্তে ম্যালিগন্যান্ট চলে যেতে পারে, আস্তে আস্তে সাইজটা বড় হতে পারে। আস্তে আস্তে দেখা গেছে বেনাইন কোনো ম্যালিগন্যান্সি নাই, কিন্তু আস্তে আস্তে এটা নিচের দিকে চলে গেছে। অর্থাৎ আমরা যে স্টারনাম বা আমরা যে বক্ষপিঞ্জুর বলি আমরা, যেটা থোরাসিক ক্যাভিটি, ক্যাভিটি চলে গেছে আস্তে আস্তে। এই ক্ষেত্রে যদি 40%-এর বেশি থোরাসিক ক্যাভিটিতে চলে যায়, স্টারনামে নিচে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক অবস্থা দাঁড়ায় যে কার্ডিয়াক সার্জারির মতো, ওপেন হার্ট সার্জারির মতো সেই স্টারনাম কেটে তারপরে নিচের অংশ বের করে নিয়ে আসতে হয়। তো এটা একটা ডেঞ্জারাস সার্জারি। এটা ছোটো যখন ছিল তখন যদি করতো তাহলে এই সমস্যাগুলো হতো না। আবার অনেক বড়, দেখতেও বিশ্রী লাগছে বা একটা কসমেটিক পারপাস সে ইগনোর করেছে বা মনে করেছে যে এটা আছে, অনেকেরই আছে। এটা বেশিরভাগই রংপুর এলাকার লোকজন দেখা গেলে অনেক বড় বড় আছে, তারা চিকিৎসা নিতেছে না, পরীক্ষা করে দেখেছে যে ক্যান্সার না, এটা বেনাইন, কেন চিকিৎসা নেব, এই করতে করতে আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে একটা লাইফ রিস্ক হয়ে যায় তখন। আর এর পাশাপাশি অন্যান্য কমপ্লিকেশন তো বয়সের সাথে সাথে ডায়াবেটিক, প্রেশার, অন্যান্য কিছু দেখা দিতে পারে। তখন সার্জারিটা আসলেই ডিফিকাল্ট হয়ে যায়। মানে আসলে যে কোনো জিনিসই অ্যাডভান্স স্টেজে সার্জারি ডিফিকাল্ট হয়ে যায়। আর স্যার, যদি এটা ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে চিকিৎসা না গ্রহণ করলে, কারণ অনেকের একটা ধারণা আছে যে আমি গলা কাটবো না, অনেকেই আমরা দেখি যে আছে যে একটা ক্যান্সার, এই গলগণ্ডটা ক্যান্সার থেকে হয়েছে, তাহলে সেক্ষেত্রে অপারেশন না করলে কি হতে পারে? সেক্ষেত্রে অপারেশন না করলে একটা থেকে আস্তে আস্তে আরেকটাতে চলে যেতে পারে, দুই লোবেই হতে পারে। বিশেষ করে পাশের যে লিম্ফ আছে, লিম্ফ নোডে মেটাস্টাসিস হয়ে যায়, লিম্ফ নোডে ছড়ায় যায়। এর পরবর্তীতে যেমন ফলিকুলার কার্সিনোমা, সেটা কিন্তু আরও দ্রুত মন, মাথায়, পায়ে, বিভিন্ন হাড়ে চলে যায় এবং লাংসে চলে যায়। তখন এটা স্টেজ 4 ফাইনাল স্টেজে চলে গেল। এই ক্ষেত্রে শুধু আমরা তখন থাইরয়েড অপারেশন করেই কিন্তু এখান থেকে আমরা পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে পারি না, কারণ মেটাস্টাসিস পুরা বিভিন্ন জায়গায় মেটাস্টাসিস হয়ে গেছে, ব্রেনে মেটাস্টাসিস হয়ে গেছে, স্কাল্পে মেটাস্টাসিস হয়ে গেছে। তখন কিন্তু রোগীটা প্রগনোসিস দিন দিন খারাপের দিকে চলে যায়। তার মানে যদি ক্যান্সার হয়, যদি চিকিৎসা না নেয়, তাহলে ক্যান্সারটা বিভিন্ন অঙ্গে ছড়িয়ে যেতে পারে। তখন আসলে এখানে অপারেশন করে আর কোনো বেনিফিট আউটকাম আমরা আশা করতে পারি না। আর আরেকটা হলো যে আপনারা ক্যান্সার থাইরয়েড, মানে আপনার গলগণ্ড কিন্তু ক্যান্সার থেকে হয়েছে এবং অপারেশন করেছেন, তারপরে কি আমাদেরকে দেখার প্রয়োজন আছে কিনা স্টেজিং করার জন্য, যে কোথাও ছড়িয়েছে কিনা? আপনার কোনো বোন স্ক্যান বা সিটি স্ক্যান বা পেট স্ক্যান, যেটা যেমনটি করা হয় ক্যান্সারের ক্ষেত্রে, সেগুলো করা প্রয়োজন আছে কিনা? থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা প্রথম দিকেই আমরা করে ফেলি প্রাথমিক অবস্থাতে,
তারপরে আমরা থাইরয়েড স্ক্যান করে রিলেশন দেওয়ার পরে আমরা ফলো আপে রাখি। ইউজুয়ালি এখানে আমার থাইরয়েডের প্রগনোসিস অত্যন্ত ভালো, 99% ভালো। তো এই ক্ষেত্রে আমাদের সাধারণত প্রয়োজন হয় না। তো যদি ফলিকুলার ভ্যারাইটি হয় সেক্ষেত্রে আমরা বেশিরভাগ অবজারভেশন রাখি, এটা ডিস্টেন্স মেটাস্টাসিস বেশি হয়। এক্ষেত্রে আমরা অনেক সময় সিটি স্ক্যান, এমআরআই, ইভেন আমরা পেট সিটি এর মানে সাহায্য নিয়ে থাকি, কারণ মেটাস্টাসিস হওয়ার সম্ভাবনা বেশি ফলিকুলার কার্সিনোমাতে। কিন্তু পাপুলারিতে অত ডেঞ্জারাস না, অত ছড়ানোর তার টেন্ডেন্সি কম, বিভিন্ন এলাকায় ছড়ানো কম এবং রিকারেন্স রেটও কম একেবারে। তো ফলিকুলার ভ্যারাইটিতে আমরা ফলিকুলার কার্সিনোমাতে অবশ্যই আমরা এই পেট সিটির সাহায্য নিয়ে থাকি। আমরা যদি এটা প্রিভেন্ট করতে চাই যে থাইরয়েড বা গলগণ্ড রোগ থাকবে না, সেক্ষেত্রে আমাদের কী করা উচিত? এই থাইরয়েডের যে প্রবলেম শুধু ক্যান্সার না, এটা বড় হলেও দেখতে খারাপ লাগে। এটা এই সৌন্দর্যকে রক্ষা করতে গেলে আমাদের অবশ্যই আয়োডিনযুক্ত লবণ খেতে হবে। আর মাঝে মাঝে আমাদের সামুদ্রিক মাছ আমাদের খাওয়া উচিত। সামুদ্রিক মাছের মধ্যে অনেক আয়োডিন পাওয়া যায়, সামুদ্রিক মাছগুলো অবশ্যই খাওয়া উচিত। আর গলার সামনের দিকে যদি ফুলে যায়, সঙ্গে সঙ্গে আমরা বিশেষজ্ঞের পরামর্শ নিব, যে ডাক্তারের পরামর্শ নিয়ে এটা আসলে থাইরয়েড কিনা। আর থাইরয়েড হরমোনগুলো আমরা চেক করব। আর যদি কারো পরিবারের মধ্যে যদি কারো এরকম থাইরয়েড ক্যান্সার বা থাইরয়েড হওয়া বা গলগণ্ড হওয়ার প্রবণতা থাকে, তাহলে সেই ফ্যামিলিতে আরও দ্রুত কিছু না হলেও স্ক্যানিং করা দরকার, আলট্রাসাউন্ড করা দরকার, বা থাইরয়েড হরমোন চেক করা দরকার, লেভেলটা চেক করা দরকার। তাহলে আমার মনে হয় অনেক কিছু সচেতন হয়ে গেলেই আমাদের এই একটা কসমেটিক পারপাসই বলুন আর ক্যান্সার থেকে, থাইরয়েড ক্যান্সার থেকে আমরা নিরাপদে থাকতে পারবো, বা থাইরয়েডের যে কোনো একটা অসুস্থতা থেকে আমরা নিরাপদে থাকতে পারবো। সেটা হলো আয়োডিনযুক্ত খাবার খেতে হবে, আয়োডিনযুক্ত খাবার। তো সেটা আপনারা তো আয়োডিনযুক্ত লবণ বলেছেন, সামুদ্রিক মাছ বলে, এবং হলুদ শাকসবজি বা সবুজ শাকসবজির মধ্যে অনেক আয়োডিন থাকে। এগুলো পরিমাণ মতো খেলে আমরা অনেক সময় এই আয়োডিন অভাবজনিত কারণে যে গলগণ্ড, সেটা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আর আরেকটি বিষয় আমরা সবশেষ যেটা আপনাকে জানতে চাই, যে আসলে এই যে প্রিভেনশন আমরা করলাম বা আমরা ট্রিটমেন্ট আমরা করলাম, এই ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবিলিটি এটা কি সারা বাংলাদেশে সব জায়গায় হচ্ছে কিনা, নাকি শুধুমাত্র আমাদের ঢাকাতেই সীমাবদ্ধ আছে? সারা বাংলাদেশেই এটা এখন অনেকেই জেনে গেছেন, শুধু নাক কান গলা বিশেষজ্ঞ নয়, কারণ এন্ডোক্রাইনোলজিস্ট তারাও সচেতন, তারাও এই কাজ করে যাচ্ছেন। অন্তত তারা হরমোন লেভেল দিয়ে, তার হরমোন টেস্ট করে তারা অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিচ্ছেন, এবং কম থাকলে তারা থাইরয়েড হরমোন সাপ্লিমেন্ট দিয়ে দিচ্ছেন, মানে অন্যান্য যারা মেডিসিনের ভাবে সাহায্য করা দরকার তারা করছেন। আবার সার্জারি বিষয়টা, জেনারেল সার্জারিরও করছেন। আমরাও মানে ইএনটি সার্জন, নাক কান গলা বিশেষজ্ঞ, আমরাও করছি এবং সচেতনতা তো বেড়েই যাচ্ছে। এবং দিন দিন আমরা সর্বস্তরে টেলিভিশন বা বিভিন্ন ইয়েতে আমরা প্রচার করে থাকি, বা সরকার পক্ষ থেকেও প্রচার করা হয় আয়োডিনযুক্ত খাবার খেতে। এতে করে আমাদের দিন দিন কমে যাচ্ছে, কিন্তু মানে অজ্ঞাত কোনো কারণে দেখা যাচ্ছে যে থাইরয়েড ক্যান্সার রেটটা বরং বেড়ে গেছে আগের চেয়ে। ছোটো তারা ইগনোর করেছে, কিন্তু ভিতরে ভিতরে পরীক্ষা করলে দেখা যাচ্ছে যে ক্যান্সার রেট বেড়ে গেছে। এমনকি শৈশব, অন্তত কৈশোরে যারা, তাদের মধ্যেও এই থাইরয়েড ক্যান্সার দেখা যাচ্ছে ইদানিং। তো এই জন্য আমাদের সচেতনতা অত্যন্ত বাড়ানো দরকার। আর চিকিৎসা ফ্যাসিলিটিস আমাদের গ্রাম অঞ্চলেই বলেন বা আমাদের হেলথ কমপ্লেক্স, উপজেলা হেলথ কমপ্লেক্স লেভেলেও যারা আছেন তারাও কিন্তু এই ব্যাপারে সচেতন করে থাকেন। এই চিকিৎসা সব জায়গায় বিরাজমান। থাইরয়েড সার্জারি প্রতিটা মেডিকেল কলেজেই হয়, এটা একটা খুব কমন সার্জারি, নাক কান গলা এবং জেনারেল সার্জারির জন্য। তো চিকিৎসা ফ্যাসিলিটি সারা বাংলাদেশেই রয়েছে। এন্ডোস্কোপি বা ল্যাপারোস্কোপিক থাইরয়েড সার্জারি, এটা হয়তো রাজধানীতে বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এগুলোতেই মানে আমাদের ইদানিং আমরা করছি আধুনিক সার্জারি। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুর আলম। আপনি এই থাইরয়েড নিয়ে অনেক তথ্য দিয়েছেন, যেটা নিশ্চয়ই যারা এই রোগে ভুগছেন তাদের জন্য অনেক উপকার আসবে। প্রিয় দর্শক, গলগণ্ড আয়োডিনের অভাবজনিত একটি রোগ। এটি বেনাইন হতে পারে, স্বাভাবিক থাকতে পারে, আবার ক্যান্সারের টার্ন নিতে পারে। কাজেই গলগণ্ড হলে দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, জেনে নিন কী কারণে গলগণ্ড হয়েছে। এবং আমরা যদি আয়োডিনযুক্ত খাবার বেশি বেশি খাই, তাহলে গলগণ্ড রোগ হওয়ার সম্ভাবনাটা, ঝুঁকিটা অনেকটাই কমে যাবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।